ছোটবেলা থেকে আমরা ফ্রেজ, ক্লজ আর সেন্টেন্স এই শব্দগুলো বারবার শুনে আসছি, কিন্তু এখনও যদি একটা লাইন আমাদের সামনে দেয়া হয়, আমাদের মধ্যে অনেকেই বলতে পারবো না এর মধ্যে ফ্রেজ কোনটা, ক্লজ কোনটা, অথবা যে সেন্টেন্সটা আমাদের দেয়া হয়েছে সেটা আদৌ ঠিকঠাক সেন্টেন্স কিনা। তোমারও কি এরকমই কনফিউশন হয়? তাহলে আজকের ভিডিওটা একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একদম সহজভাবে উদাহরণ দিয়ে বাচ্চাদের মতন করে শিখিয়ে দেবো ফ্রেজ, ক্লজ আর সেন্টেন্স আসলে কি, কিভাবে একটি ফ্রেজ আরেকটি ক্লজ থেকে আলাদা হয়, কত ধরনের ফ্রেজ আর ক্লজ আছে, এছাড়া একটি পারফেক্ট সেন্টেন্স কিভাবে ফ্রেজ এবং ক্লজ মিশিয়ে তৈরি হয়। ভিডিও শেষে কথা দিচ্ছি তোমাদের এই সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথমেই আমাদের জেনে নেওয়া উচিত সেন্টেন্স, ক্লজ এবং ফ্রেজ এই তিনটের মধ্যে পার্থক্য কোথায়। দেখো, সবথেকে সহজ ভাষায় যদি আমি তোমাদের বোঝাই, তাহলে এই তিনটে জিনিসকে তিনটে ভাই হিসাবে ধরে নাও। যেমন সেন্টেন্স হচ্ছে সবথেকে বড় ভাই, মানে সেন্টেন্সের ডিউরেশন, সেন্টেন্সের যে অংশটা থাকবে সেটা একটু বড় থাকবে। ক্লজ যেটা হয় সেটা তার থেকে একটু ছোট থাকবে, মানে এটাকে মাঝারি ভাই ধরে নিতে পারো। এবং ফ্রেজ যেটা থাকবে সেটা হচ্ছে একদম ছোট অংশ, ঠিক আছে? সেন্টেন্সের মধ্যে একদম যে ছোট অংশটা সেটাকে ফ্রেজ বলা হবে। তো চলো প্রথমে আমরা দেখে নিই যে হোয়াট ইজ এ ফ্রেজ বা ফ্রেজ কি। তো ফ্রেজ হলো শব্দের একটি ছোট্ট দল, বা আমরা গ্রুপ অফ ওয়ার্ডস বলতে পারি, যেটা মিলে একটা অর্থ বা মিনিং দেয়। তবে খেয়াল রাখতে হবে সেটাতে সাবজেক্ট বা ভার্বের কম্বিনেশন যেন না থাকে। মানে সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন ছাড়া যদি কোনো গ্রুপ অফ ওয়ার্ডস থাকে এবং সেগুলো যদি কোনো একটা অর্থ বোঝায়, সেটাই সেন্টেন্সের মধ্যে ফ্রেজ হিসাবে কাজ করে। অর্থাৎ আমরা বলতে পারি বাকি যে পার্টস অফ স্পিচ, যেমন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন, এগুলো ব্যবহার হয়ে থাকে। এছাড়া নাউন বা প্রোনাউনের সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস ব্যবহার হতে পারে, এবং ভার্বের পার্টিসিপাল ফর্ম, ইনফিনিটিভ ফর্ম এবং গ্রুপ ভার্বস বা ফ্রেজাল ভার্ব এগুলো ব্যবহার হতে পারে। কিন্তু ওই একটা জিনিস খেয়াল রাখবে যে এর মধ্যে সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন যেন না তৈরি হয়। যেমন আমরা একটা সহজ উদাহরণ দিয়ে বুঝে নিই। লেখা আছে দ্য বয় উইথ দ্য রেড শার্ট। এখানে লক্ষ্য করো এই যে উইথ দ্য রেড শার্ট, এটা একটা সেন্টেন্সের ছোট্ট অংশ। এই অংশটার মধ্যে এই যে আমরা যে অংশটা নিয়েছি এর মধ্যে কোনো সাবজেক্ট ভার্বের কম্বিনেশন নেই। এখানে সাবজেক্ট আছে দ্য বয়, কিন্তু ভার্ব এখানে নেই। তো এখানে এই যে শব্দগুচ্ছটা আছে দ্য বয় উইথ দ্য রেড শার্ট, এখানে উইথ দ্য রেড শার্ট যে অংশটা আছে সেটা এই যে সাবজেক্টটা আছে দ্য বয়, সেটার সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। অর্থাৎ এই ছেলেটা কী কালারের পোশাক পরে আছে সেটা এখানে বলছে। তো এটা একটা মিনিং দিচ্ছে বা এটা একটা অর্থ দিচ্ছে। আর এর মধ্যে সাবজেক্ট প্লাস ভার্বের কম্বিনেশন নেই। তো এই অংশটাকে আমরা বলতে পারি একটা ফ্রেজ। দেখো এখানে লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য যে এখানে উইথ হলো একটি প্রিপোজিশন, এই যে উইথটা হলো একটা প্রিপোজিশন, এবং দ্য রেড শার্ট যে অংশটা আছে এটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট বা একটা নাউন বলতে পারো। কিন্তু এর মধ্যে তো কোনো ভার্ব নেই, তাই এটা হচ্ছে একটা ফ্রেজের অংশ যার একটা মিনিং আছে, যার একটা অর্থ আছে। চলো এরকমই আমরা আরও কিছু এক্সাম্পল দেখে নিই। যেমন এখানে লেখা আছে দ্য চিলড্রেন আর প্লেয়িং আন্ডার দ্য ট্রি। তো এখানে আন্ডার দ্য ট্রি এই যে অংশটা যদি আমরা দেখি, তো এটা হচ্ছে প্রিপোজিশন এবং অবজেক্ট, যেরকম আমরা এর আগের কম্বিনেশনে দেখলাম ঠিক সেরকমই। তো এটাও একটা, যদি আমি শুধু বলি যে আন্ডার দ্য ট্রি, একটা গাছের নিচে, তো এটার একটা অর্থ আছে। তো এই জিনিসটাও একটা ফ্রেজের মধ্যে পড়বে। এছাড়া যেমন আরেকটা এক্সাম্পল যদি দেখা যায়, আই স এ বিউটিফুল গার্ল অ্যাট দ্য মার্কেট। এখানে লক্ষ্য করো এ বিউটিফুল গার্ল যেটা আছে সেটাও একটা কোনো নির্দিষ্ট অর্থ বোঝাচ্ছে, আবার অ্যাট দ্য মার্কেট যেটা আছে সেটাও একটা নির্দিষ্ট অর্থ বোঝাচ্ছে। তো এখানে প্রিপোজিশন আর অবজেক্টের কম্বিনেশন তৈরি হচ্ছে অ্যাট দ্য মার্কেট দিয়ে, এবং এই বিউটিফুল গার্ল যেটা লেখা আছে সেটা দিয়ে নাউন এবং অবজেক্টের কম্বিনেশন তৈরি হচ্ছে। তো এটাও একটা ফ্রেজের অংশ, এটাকে আলাদাভাবে নাউন ফ্রেজ বলা হয় এবং এটাকে প্রিপোজিশন ফ্রেজ বলা হয়। এটা আমরা পরে দেখছি, ফ্রেজের বিভিন্ন যে পার্ট আমরা যখন দেখব তখন এগুলো আরও ভালো করে বুঝতে পারবো। তো দেখো এখানের মধ্যে এই অংশগুলোই হচ্ছে কি একটা সেন্টেন্সের অংশ, এবং এমন একটা অংশ যে অংশের মধ্যে কোনো ভার্ব নেই, সাবজেক্ট ভার্বের কম্বিনেশন নেই, অথচ এইটার একটা মিনিং আছে। যদি এ বিউটিফুল গার্ল বলা হয় এর মানে হচ্ছে একটা সুন্দরী মেয়ে, এর একটা অর্থ আছে। সেরকমই অ্যাট দ্য মার্কেট যদি বলা হয় মানে মার্কেটের মধ্যে, তো এটারও একটা অর্থ আছে।
তো এই দুটোই ফ্রেজের মধ্যে পড়বে। এরপর হি ইজ রানিং ফাস্ট টু ক্যাচ দ্য বাস, এখানে টু ক্যাচ দ্য বাস যদি বলা হয় এই অংশটা এটারও একটা অর্থ আছে, ঠিক আছে। তো এটাও একটা কি ফ্রেজের মধ্যে পড়বে। এটাকে টু প্লাস V1 প্লাস অবজেক্ট যেটা ইনফিনিটিভ ফর্ম বলা হয়, সেই ইনফিনিটিভ ফর্ম দিয়ে ফ্রেজ তৈরি করা হয়েছে। এগুলো সব আমরা ডিটেলসে পড়ছি, তবে আগে আমরা উদাহরণ কিছু দেখে নিই যাতে আমাদের টপিকটা ক্লিয়ার হয়। আই ওয়ান্ট টু রিড দ্য বুক, মানে এখানে টু রিড দ্য বুক যে অংশটা আছে সেটাও একটা ইনফিনিটিভ বা ফ্রেজের অংশ। এরপর লক্ষ্য করো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসাবেও এখানে ফ্রেজ ব্যবহার হতে পারে। যেমন লেখা আছে দ্য টল বিল্ডিং অন দ্য কর্নার কোল্যাপস ডিউরিং দ্য স্টর্ম, মানে এই যে বড় বিল্ডিংটা আছে কর্নারে সেটা ওই ঝড়ের মধ্যে আর কি ধ্বংস হয়ে গেছে, কোল্যাপসড হয়ে গেছে, মানে ধ্বংস হয়ে গেছে। তো এখানে দেখো সেন্টেন্সের শুরুতে নাউন যে অংশটা ব্যবহার করা হয়েছে, এখানে একটি নাউনকে শুধু ব্যবহার করা হচ্ছে না, শুধু এরকম লেখা হচ্ছে না যে দ্য বিল্ডিংয়ের সম্বন্ধে এক্সট্রা অনেক ইনফরমেশন দেওয়া হচ্ছে, যে টল বিল্ডিং কোথায় আছে, কর্নারে আছে। তো এখানে নাউনের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে। তো আমরা বলতে পারি যে সেন্টেন্সের মধ্যে এটা হচ্ছে একটা অংশ, এটা হচ্ছে একটা ছোট গ্রুপ অফ ওয়ার্ডস যেটার একটা নির্দিষ্ট মিনিং আছে। তো এটাও একটা কি হয়ে যাবে, ফ্রেজের অংশ হয়ে যাবে। চলো এরপরে এ বিউটিফুল পেন্টিং বাই এ ফেমাস আর্টিস্ট, এটাও হচ্ছে একটা নাউনের শুরুর অংশ বা সাবজেক্টের অংশ, কিন্তু এর মধ্যে কোনো ভার্ব নেই। সাবজেক্ট একা আসতে পারে, ভার্ব আর সাবজেক্টের কম্বিনেশন না তৈরি হয়, তাহলেই সেটা ফ্রেজের অংশ হয়ে যাবে। যেমন এখানে দেখো লেখা আছে এ বিউটিফুল পেন্টিং বাই এ ফেমাস আর্টিস্ট, এখানে এটা সাবজেক্টের অংশ, সাবজেক্টের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু এর মধ্যে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন নেই, তাহলে এটা হয়ে যাবে একটা ফ্রেজ। এটা কি ধরনের ফ্রেজ, নাউন ফ্রেজ। এরপরে সি হ্যাজ বিন পিসফুলি স্লিপিং সিন্স দ্য মর্নিং, এখানে দেখো হ্যাজ বিন পিসফুলি স্লিপিং, এখানে শুধু ভার্বের কম্বিনেশন তৈরি করা হয়েছে, মানে ভার্বকে সাহায্য করার জন্য বিভিন্ন ওয়ার্ড এসছে। তো এটা একটা ভার্ব ফ্রেজের মধ্যে পড়বে। তো এখানে দেখো লক্ষ্য করো নাউন আর ভার্বের কম্বিনেশন নেই, শুধু ভার্ব আছে, তো এটা একটা ফ্রেজ। এরপরে দ্য মুভি ওয়াজ টু লং টু বোরিং, এখানে লক্ষ্য করো এই মুভির সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে যে এটা কীরকম, এটা হচ্ছে অনেকটা লম্বা এবং বোরিং। তো এই অংশটা যদি আমি দেখি তো এরও একটা নির্দিষ্ট অর্থ আছে, কিন্তু এর মধ্যে নাউন আর ভার্বের কম্বিনেশন নেই, তো এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে পড়বে। এরপর দেখো ও ডিয়ার, এরকমভাবে আমরা এক্সক্লামেশন ব্যবহার করে থাকি। তো শুরুতে যদি এরকম এক্সক্লামেশন থাকে সেটারও একটা নির্দিষ্ট মানে থাকে, তো এইটাও আমাদের ফ্রেজের মধ্যে পড়বে। এটা কি ধরনের ফ্রেজ, এটা হচ্ছে একটা ইন্টারজেকশন ফ্রেজ। তো খেয়াল রাখবে যে নাউন এবং ভার্বের মানে সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন না তৈরি হয়, এবং এমন একটা অংশ সেন্টেন্সের অংশ যেটা কিছু গ্রুপ অফ ওয়ার্ডস দিয়ে তৈরি হবে এবং যার একটা নির্দিষ্ট অর্থ থাকবে, যেটা পড়লে একটা মানে বোঝা যায়, তো সেটাকেই বলা হয় কি ফ্রেজ। বা আমরা এরকমভাবেও বলতে পারি বাক্য গঠন করার সময় যে ছোট শব্দগুচ্ছটা একটা অর্থ তৈরি করতে পারে তাকেই আমরা ফ্রেজ বলে থাকি। তো এখানে আমরা লক্ষ্য করলাম যে একটা ফ্রেজের বিভিন্ন ধরন হতে পারে, কখনো সেটা নাউন হিসেবে ব্যবহার হয়, কখনো ভার্ব হিসেবে ব্যবহার হয়, কখনো অ্যাডজেক্টিভ, কখনো ইন্টারজেকশন। তো এবার আমরা দেখে নিই যে একটা ফ্রেজের কত ধরনের হতে পারে বা কতগুলো টাইপ হতে পারে। সবথেকে প্রথমে হচ্ছে নাউন ফ্রেজ। এটি একটি নাউন বা প্রোনাউন এবং এটিকে মডিফাই করার জন্য কিছু শব্দ সমষ্টি থাকে, মানে কিছু শব্দ সমষ্টি সেটা শুধুমাত্র নাউনকেই মডিফাই করবে বা নাউনের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দেবে। যেমন এখানে লক্ষ্য করো আই গেভ দ্য ওল্ড বুক অন দ্য সেলফ টু মাই ফ্রেন্ড, এখানে দ্য ওল্ড বুক অন দ্য সেলফ একটা বইয়ের সম্বন্ধে কিছু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে যে বইটা কি, বইটা হচ্ছে পুরনো এবং বইটা কোথায় আছে, সেলফের মধ্যে আছে। তো একটা নাউনের সম্বন্ধে দেখো কিছু শব্দ সমষ্টি ব্যবহার করে তাকে মডিফাই করছে বা তার সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। এবার এই নাউনের মধ্যে কোথাও কিন্তু সাবজেক্ট ভার্বের কম্বিনেশন তৈরি হচ্ছে না, তো এই একটা শব্দগুচ্ছ যেটার একটা নির্দিষ্ট অর্থ আছে অথচ সাবজেক্ট ভার্বের কম্বিনেশন তৈরি হচ্ছে না, তাই এটাকে আমরা বলতে পারি একটা ফ্রেজ। আর এটা কি ধরনের ফ্রেজ, যেহেতু নাউনের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে বা নাউনের সম্বন্ধে বিভিন্ন শব্দ সমষ্টি আসছে, তাই এটা একটা নাউন ফ্রেজের মধ্যে পড়বে। তারপরে দেখো সেভারেল ব্রাইট স্টুডেন্টস ইন দ্য ক্লাস ওন অ্যাওয়ার্ডস, এই যে সেভারেল ব্রাইট স্টুডেন্টস ইন দ্য ক্লাস, স্টুডেন্টসের সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে যে তারা হচ্ছে ব্রাইট, তারা মেধাবী, সেভারেল অনেকজন আছে,
এছাড়া কোথায়? ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে আছে। তো স্টুডেন্টের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাই এটাও একটা কিসের মধ্যে পড়বে? নাউন ফ্রেজের মধ্যে পড়বে, যেহেতু স্টুডেন্ট হচ্ছে একটা নাউনের মধ্যে পড়ে। চলো এরপরে, সুইমিং ইন দ্য ওশেন ইজ মাই ফেভারিট অ্যাক্টিভিটি। তো সাঁতার কাটা, এখানে লক্ষ্য করো সুইমিং দেওয়া আছে, সুইম হচ্ছে একটা ভার্ব এবং তার সাথে আইএনজি যোগ করে এটাকে জিরান্ড ফর্ম তৈরি করা হয়েছে। সেন্টেন্সে এই সুইমিং কথাটি নাউন হিসেবে কাজ করছে এবং এই সুইমিংয়ের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে যে কোথায় সুইমিংটা হচ্ছে? ইন দ্য ওশেন, মানে সমুদ্রের মধ্যে হচ্ছে। তো এখানে এটা হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেটা কোনো ভার্ব এবং নাউনের কম্বিনেশন তৈরি করছে না, অথচ একটা অর্থ দিচ্ছে। তো এই অংশটাকেও আমরা বলতে পারি নাউন ফ্রেজ। এখানে ভার্ব কিন্তু নয়, এটা হচ্ছে নাউনের পার্ট, এখানে জিরান্ড ফর্ম তৈরি হচ্ছে, তো এটা খেয়াল রাখবে। চলো এরপরে আমরা আসি দ্বিতীয় যে টাইপটা আছে, সেটা হচ্ছে ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ হচ্ছে এখানে সাধারণত মেন ভার্ব থাকে এবং মেন ভার্বের সহায়ক ভার্ব বা মডিফায়ারের সমষ্টি থাকে, অর্থাৎ কিছু গ্রুপ অফ ওয়ার্ডস যেটা মেন ভার্বকে কেন্দ্র করে তাকে এক্সট্রা করে ইনফরমেশন দেওয়ার জন্য ব্যবহার হয়ে থাকে। যেমন একটা উদাহরণ দেখা যাক, সি হ্যাজ বিন প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম অল উইক। এখানে লক্ষ্য করো প্রিপেয়ারিং হচ্ছে একটি ভার্ব এবং প্রিপেয়ারের সম্বন্ধে আরও কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য কিছু মডিফায়ার আসছে বা কিছু মডিফায়ারের সমষ্টি আসছে। তো এটা হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস, এখানের মধ্যে নাউন এবং ভার্বের কম্বিনেশন তৈরি হচ্ছে না, কিন্তু এখানে এটা একটা স্পষ্ট অর্থ দিচ্ছে যে সে প্রস্তুতি করছিল এক্সামের জন্য। তো এই যে অংশটা, এটাকে আমরা বলতে পারি ভার্ব ফ্রেজ। যেহেতু ভার্বের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য আরও বিভিন্ন ভার্বের ফর্ম এসছে। আরেকটা এক্সাম্পল দেখা যাক, দে উইল হ্যাভ ফিনিশড ডিনার বাই 8 PM। এখানে লক্ষ্য করো উইল হ্যাভ ফিনিশড মানে শেষ করেছিল, এখানে ফিনিশড হচ্ছে মেন ভার্ব এবং তাকে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য উইল হ্যাভ এই সমস্ত মডিফায়ারগুলি বা হেল্পিং ভার্বগুলো এসছে। তো এই অংশটাও আমরা বলতে পারি একটা ভার্ব ফ্রেজ। এর পরে যে টাইপের ফ্রেজ আমরা দেখব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখো এখানে কি থাকে, এখানে সাধারণত অ্যাডজেক্টিভ থাকে এবং অ্যাডজেক্টিভকে আরও ডেসক্রাইব করার জন্য তার যে মডিফায়ারের সমষ্টি থাকে সেইগুলোকে বলা হয় একসঙ্গে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেমন উদাহরণ দিয়ে দেখলে, দ্য চাইল্ড সিমড কোয়াইট এক্সস্ট আফটার দ্য গেম। এখানে এক্সস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে এবং তার সম্বন্ধে আরও মডিফাই করার জন্য এখানে কোয়াইট কথাটা এসছে। তো এই দুটোর কম্বিনেশন একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করছে। চলো আরেকটা উদাহরণ দেখা যাক, হি ব্রট এ কার ভেরি সিমিলার টু মাইন। এই যে পুরো অংশটা ভেরি সিমিলার, তো এখানে সিমিলার হচ্ছে মেন অ্যাডজেক্টিভ এবং সেটাকে মডিফাই করার জন্য ভেরি টু মাইন এই দুটো ওয়ার্ড এসছে। তো এই যে গ্রুপ অফ ওয়ার্ডটা তৈরি হচ্ছে এটা অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করার জন্য এসছে, তো এটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপরে আমরা দেখব অ্যাডভার্ব ফ্রেজ। এখানে অ্যাডভার্ব এবং অ্যাডভার্বকে মডিফাই করার জন্য বিভিন্ন গ্রুপ অফ ওয়ার্ডস আছে। এবার অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজ হলো অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব এদের সবার সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দেওয়া বা এদের সবাইকে মডিফাই করা। তো এখানে লক্ষ্য করো প্রথম উদাহরণটা, সি সিংস উইথ রিমার্কেবল ক্লিয়ারিটি। এখানে সে কীরকম গান করছে সেই গানের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে যে সেটা ক্লিয়ারিটি মানে খুবই স্পষ্ট, এবং সেই স্পষ্টটা কীরকম? রিমার্কেবল মানে অসাধারণ স্পষ্ট। তো এটা হচ্ছে পুরোপুরি একটা অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্বের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য আরও কিছু ওয়ার্ড এসছে, এর মধ্যে নাউন এবং ভার্বের কোনো কম্বিনেশন নেই, তো এটাও একটা ফ্রেজের অংশ। এরপরে দেখা যাক, হি অ্যারাইভ জাস্ট ইন টাইম। তো এখানে সে কখন পৌঁছেছিল, তার পৌঁছানোর সময়টা বলছে যে ইন টাইম মানে সময়ের মধ্যেই পৌঁছে গেছিলো। জাস্ট ইন টাইম মানে একদম ঠিক সময়ে পৌঁছেছে। তো এটাও কি একটা অ্যাডভার্ব বোঝাচ্ছে। অ্যাডভার্বের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য আরও কিছু ওয়ার্ড এসছে, তো এটাও একটা কি অ্যাডভার্ব ফ্রেজের মধ্যে পড়বে। চলো এরপর আমরা দেখি পরের যে ফ্রেজটি, সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজ কি দিয়ে তৈরি হয়? প্রিপোজিশন এবং তার সাথে অবজেক্ট থাকে। প্রিপোজিশনের অবজেক্ট মানে এখানে অবজেক্ট হিসেবে নাউন আর প্রোনাউন থাকে এবং তার সাথে কিছু মডিফায়ার থাকতে পারে। দেখো এক্সাম্পল দিলে বুঝতে পারবে, দ্য ক্যাট স্লেপড আন্ডার দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেট। এখানে বিড়ালটি কিসে শুয়ে আছে? আন্ডার দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেট মানে গরম চাদরের নিচে শুয়ে আছে। তো এটা কি বোঝাচ্ছে? এটা একটা প্রিপোজিশন বোঝাচ্ছে এবং প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে আসছে দ্য ব্ল্যাঙ্কেট। এই যে ওয়ার্ম ব্ল্যাঙ্কেট, এটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। তো এই পুরো অংশটা একটা প্রিপোজিশন ফ্রেজের মধ্যে পড়বে। এর মধ্যে কোনো নাউন
এবং ভার্বের কম্বিনেশন নেই, নাউন তো আছে কিন্তু ভার্ব নেই। চলো এরপরে দেখা যাক, দে ওয়াকড থ্রু দ্য ডার্ক ফরেস্ট। এখানে লক্ষ্য করো তারা হাঁটছিল থ্রু দ্য ডার্ক ফরেস্ট মানে অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে। তো এটাও কি একটা প্রিপোজিশন এবং তার অবজেক্টের কম্বিনেশন। তো এই অংশটা প্রিপোজিশন ফ্রেজের মধ্যে পড়বে। এরপরে 6 নম্বর যে ফ্রেজের টাইপ সেটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এর মধ্যে আমরা কি দেখতে পাবো, ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ কোনটাকে বলা হয়, টু প্লাস ভার্বের কম্বিনেশন, সেটাই ইনফিনিটিভ বোঝায় এবং তার সাথে কিছু মডিফায়ার বা অবজেক্ট থাকতে পারে। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, হি প্ল্যানস টু ভিজিট হিজ গ্র্যান্ডপেরেন্টস নেক্সট মান্থ। এখানে টু ভিজিট এটা হচ্ছে ইনফিনিটিভ এবং তার সাথে যে মডিফায়ার আছে বা এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য যে অবজেক্ট আছে সেটা এখানে দেওয়া হচ্ছে গ্র্যান্ড পেরেন্টস, আর নেক্সট মান্থ এটা হচ্ছে মডিফায়ার। তো এই যে অংশটা, এই অংশটার মধ্যে দেখো কোনো ভার্ব প্লাস সাবজেক্টের কম্বিনেশন নেই। তোমরা হয়তো ভাবছো যে ভিজিট হিজ গ্র্যান্ড পেরেন্টস, তো এটা তো ভার্ব এবং নাউনের কম্বিনেশন তৈরি করছে, কিন্তু আসলে না, এখানে টু ভিজিট এটা ইনফিনিটিভ ফর্ম হচ্ছে, এটা কোনো ভার্ব নয়। টু ভিজিট থাকলে এটা ইনফিনিটিভ ফর্ম হয়, ওই জন্য এর মধ্যে কোনো ভার্ব এবং সাবজেক্টের কম্বিনেশন তৈরি হচ্ছে না, যার জন্য এটি একটি ইনফিনিটিভ ফ্রেজের মধ্যে পড়ছে। এরপরে টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ রিকোয়ার্স প্র্যাকটিস। এখানে লক্ষ্য করো টু লার্ন এটা ইনফিনিটিভের মধ্যে পড়ছে এবং এ নিউ ল্যাঙ্গুয়েজ এটা অবজেক্টের মধ্যে পড়ছে। তো এই যে দুটো কম্বিনেশন তৈরি হচ্ছে এর একটা নির্দিষ্ট অর্থ আছে, অথচ এখানে ভার্ব এবং নাউনের কম্বিনেশন তৈরি হচ্ছে না। তো এটাও একটা ফ্রেজের মধ্যে পড়বে এবং যেহেতু এটা ইনফিনিটিভ দিয়ে তৈরি, তো এটা একটা ইনফিনিটিভ ফ্রেজের মধ্যে পড়বে। আশা করছি তোমরা এই 6টা পার্ট বুঝতে পারলে। এরপরে আমরা পরের পার্টে যাচ্ছি, যেটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। এই পার্টিসিপল ফ্রেজের মধ্যে প্রধানত প্রেজেন্ট ফর্ম থাকে যে কোনো ভার্বের এবং তার সাথে আইএনজি থাকে, অথবা পাস্ট ফর্ম থাকে এবং তার সাথে ইডি বা ইএন যুক্ত থাকে। মানে আমরা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপেল যেটাকে V4 বলা হয় এবং পাস্ট পার্টিসিপেল যেটাকে V3 বলা হয়, এই দুটো থাকবে এবং তার সাথে অবজেক্ট বা মডিফায়ার থাকবে। খেয়াল রাখবে এখানে এই যে পার্টিসিপেল থাকবে, এই পার্টিসিপেল আগে কিন্তু কোনো হেল্পিং ভার্ব বা কোনো বিভার্ব যেন না থাকে। যদি এই পার্টিসিপেলের আগে হেল্পিং ভার্ব বা বিভার্ব থাকে তাহলে সেটা কিন্তু ভার্ব মেন ভার্ব তৈরি হয়ে যায়। তো এই জন্য এখানে খেয়াল রাখবে এটা যেন একা আসে সেন্টেন্সের মধ্যে। যেমন উদাহরণ দিলেই বুঝতে পারবে, দেখো এখানে লক্ষ্য করো ফিল্ড উইথ এক্সাইটমেন্ট। এখানে ফিল্ড যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ভার্ব যেটা ছিল, যেটা মেন ভার্ব সেটা হচ্ছে ফিল, সেখান থেকে তার সাথে ইডি যোগ করে সেটাকে পাস্ট পার্টিসিপল তৈরি করা হয়েছে, মানে যেটা V3। এবং লক্ষ্য করো এর আগে কিন্তু কোনো ভার্ব নেই, কোনো বিভার্ব নেই, মানে ওয়াজ ফিল্ড বা ওয়্যার ফিল্ড বা হ্যাভ ফিল্ড এরকম কোনো কিছু লেখা নেই, জাস্ট ফিল্ড লেখা আছে। তো যদি সেন্টেন্সে এরকম শুধু কোনো পার্টিসিপেল থাকে, প্রেজেন্ট পার্টিসিপেল হোক বা পাস্ট পার্টিসিপেল, এবং তার সাথে অবজেক্ট থাকে, যেমন এখানে লেখা আছে উইথ এক্সাইটমেন্ট, তো এই যে অংশটা এটা কি করে, অ্যাকচুয়ালি সেন্টেন্সের মধ্যে একটা ফ্রেজের কাজ করে এবং সেটা কি ফ্রেজ, পার্টিসিপেল ফ্রেজ। আরেকটা এক্সাম্পল দেখা যাক, ব্রোকেন বাই দ্য স্টর্ম। এখানে লক্ষ্য করো ব্রোকেনটা কি পাস্ট পার্টিসিপেল তৈরি করছে এবং তার সাথে বাই দ্য স্টর্ম এটা হচ্ছে অবজেক্টের কাজ করছে। এখানেও দেখো শুরুতে কিন্তু কোনো বিভার্ব নেই, এই যে পার্টিসিপেল আছে তার আগে কিন্তু কোনো বিভার্ব নেই, মানে ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, ঠিক আছে, এই সমস্ত কিছু নেই। তো এইটাও কি তৈরি করছে, এটাও একটা পার্টিসিপেল ফর্ম তৈরি করছে এবং এই যে অংশটা এটা পার্টিসিপেল ফ্রেজের মধ্যেই পড়বে। এরপরে হচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজ। এখানে নাউন এবং প্রোনাউন থাকবে এবং তারপরে অন্য একটি নাউন এবং প্রোনাউন থাকবে যেটা ওই প্রথমের নাউন আর প্রোনাউনটাকে আইডেন্টিফাই করবে বা এক্সপ্লেন করবে। যেমন তোমরা অনেক জায়গায় এরকমভাবে কোনো সেন্টেন্স লেখা থাকে দেখতে পাও, যেমন মাই ফ্রেন্ডের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে এ ট্যালেন্টেড মিউজিশিয়ান, অর্থাৎ তোমার বন্ধু হচ্ছে একজন ট্যালেন্টেড সঙ্গীতজ্ঞ, উইল পারফর্ম টুনাইট। তো এখানে লক্ষ্য করো এই যে নাউনটা, সেই নাউনটার সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য আরও কিছু গ্রুপ অফ ওয়ার্ড ছিল। এই ওয়ার্ডের মধ্যে কোথাও কিন্তু ভার্ব এবং সাবজেক্টের কম্বিনেশন নেই, অথচ এটার একটা অর্থ আছে। তো এটাই হচ্ছে একটা অ্যাপোজিটিভ ফ্রেজ। আরেকটা উদাহরণ দেখা যাক, দেখো লেখা আছে দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া নিউ দিল্লি হোস্টস মেনি এমব্রেসিস। এখানে দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া নিউ দিল্লির সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। তো এটাও কি একটা গ্রুপ অফ ওয়ার্ডস এবং এর মধ্যে ভার্ব আর নাউনের কম্বিনেশন নেই, তো এটা কিসের মধ্যে পড়বে, অ্যাপোজিটিভ ফ্রেজের মধ্যে পড়বে।
চলো এরপরে লাস্ট যে ফ্রেজটা পড়ে থাকছে সেটা হচ্ছে ইন্টারজেকশন ফ্রেজ। এর মধ্যে বিভিন্ন এক্সপ্রেশন থাকে আমরা যেগুলো সাধারণত ইমোশনের সাথে হঠাৎ হঠাৎ করে বলে থাকি, সেগুলোই হচ্ছে ইন্টারজেকশনের পার্ট। আর যদি কোনো এমন পার্ট থাকে যেখানে কিছু গ্রুপ অফ ওয়ার্ডস আমাদের ইমোশন বোঝাচ্ছে, সেগুলোকেই আমরা ইন্টারজেকশন ফ্রেজের মধ্যে ফেলবো। যেমন উদাহরণ দেখা যাক, গুড গ্রিফ আই ফরগট মাই ওয়ালেট অ্যাট হোম। এখানে গুড গ্রিফ যে কথাটা আছে সেটা একটা সার্টেন ইমোশন দেখাচ্ছে, তাই জন্য এটা একটা ইন্টারজেকশন ফ্রেজের মধ্যে পড়বে। এর মধ্যে দেখো নাউন আর ভার্বের কিন্তু কম্বিনেশন নেই, তো এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস এবং এটা একটা সাধারণ অর্থ বোঝাচ্ছে, তো এটা একটা ফ্রেজ। এবার এতগুলো ফ্রেজ আছে, কিন্তু আমরা বুঝবো কি করে যে সেন্টেন্সের মধ্যে ওই অংশটা কোন টাইপের ফ্রেজের মধ্যে পড়ছে? তো সেটার জন্য আমি তোমাদের একটা ছোট্ট সলিউশন দিচ্ছি। দেখো, যেমন নাউন ফ্রেজ আমরা কি করে বুঝবো? কোনো ব্যক্তি, বস্তু বা বিষয় সম্বন্ধে যদি কোনো জিনিস বোঝায় এবং আমরা যদি প্রশ্ন করে উত্তর পাই, কে বা কি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাই, সেই উত্তরটাই হচ্ছে নাউন ফ্রেজের মধ্যে। যেমন এখানে একটি উদাহরণ হলো, আই গেভ দ্য ওল্ড বুক অন দ্য সেলফ। এখানে আমি কি দিয়েছি যদি আমি প্রশ্ন করি তাহলে উত্তর পাবো দ্য ওল্ড বুক অন দ্য সেলফ। তো এই যে অংশটা, যে উত্তরটা পেলাম, সেটাই হচ্ছে নাউন ফ্রেজ। ঠিক আছে, সেমভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ যদি আমরা দেখি, অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে মডিফাই করা। তো যদি আমরা এরকম প্রশ্ন করি যে নাউনটা কেমন বা নাউনটা কীরকম, তাহলে যে উত্তরটা পাবো সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে পড়বে। যেমন একটা উদাহরণ দেখো, দ্য মুভি ওয়াজ টু লং অ্যান্ড বোরিং। এখানে দ্য মুভি হচ্ছে নাউন, তো যদি আমি এরকম প্রশ্ন করি যে মুভিটা কীরকম, তাহলে আমরা কি উত্তর পাবো? যে টু লং অ্যান্ড বোরিং, মানে অনেকটা লম্বা এবং বোরিং। তো এই জন্য এই যে অংশটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপরে ভার্ব ফ্রেজ কি করে বুঝবো? কোনো কাজ বা যদি অ্যাকশন এরকম কিছু বোঝায় যার মধ্যে ভার্ব থাকবে, মানে যদি আমরা নাউনকে এরকম প্রশ্ন করি যে নাউনটা কি করছে, তাহলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে ভার্ব ফ্রেজের মধ্যে পড়বে। যেমন এক্সাম্পল হচ্ছে, শি হ্যাজ বিন প্রিপেয়ারিং ফর এক্সাম। সে কি করছে, তাহলে আমরা উত্তর পাচ্ছি যে সে প্রিপেয়ারিং করছে কিসের জন্য? এক্সামের জন্য। তাহলে এই যে উত্তরটা পেলাম, এটাই হচ্ছে আমাদের ভার্বের মধ্যে পড়বে বা ভার্ব ফ্রেজের মধ্যে পড়বে। এরপরে প্রিপোজিশন ফ্রেজ কি করে বুঝবো? প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশনের কাজ হচ্ছে নাউনের অবস্থান বা অবস্থা বোঝানো। তো যদি আমরা প্রশ্ন করি নাউনটা কোথায় বা কিভাবে আছে, তাহলে যে উত্তরটা পাবো সেটাই প্রিপোজিশন ফ্রেজের মধ্যে পড়বে। যেমন একটা উদাহরণ দেখা যাক, দ্য ক্যাট স্লেপ্ট আন্ডার দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেট। তো আমরা যদি এরকম প্রশ্ন করি নাউনটি কোথায় আছে বা নাউনটি কিভাবে আছে, তাহলে উত্তর পাচ্ছে কি? যে এই বিড়ালটি ব্ল্যাঙ্কেটের নিচে আছে, গরম ব্ল্যাঙ্কেটের নিচে আছে। তো এই অংশটাই কি হয়ে যাচ্ছে? প্রিপোজিশন ফ্রেজ হয়ে যাচ্ছে। এরপরে অ্যাডভার্ব ফ্রেজ কি করে বুঝবো? অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করা বা তাদের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দেওয়া। তো যদি আমি প্রশ্ন করি কবে, কোথায়, কিভাবে, কেন, কখন, এই সমস্ত প্রশ্নগুলো, তাহলে যে উত্তরটা পাবো সেটাই আমাদের অ্যাডভার্ব ফ্রেজের মধ্যে পড়বে। যেমন এখানে লেখা আছে হি অ্যারাইভ জাস্ট ইন টাইম। তো আমি যদি জিজ্ঞাসা করি যে সে কখন পৌঁছেছে, তো আমরা উত্তর পাবো জাস্ট ইন টাইম, সময়ের মধ্যেই পৌঁছেছে। তাহলে এই অংশটা কি হয়ে যাবে? আমাদের অ্যাডভার্ব ফ্রেজের মধ্যে পড়বে। এছাড়া ইনফিনিটিভ ফ্রেজ কি করে বুঝবো? ইনফিনিটিভ মানে কি? 2 + V1, মানে এটা দিয়ে শুরু হবে। এবং আমরা যদি এরকম প্রশ্ন করি যে কোনো কাজ বা জিনিসটি কেন, কিসের জন্য হয়েছে বা হচ্ছে, তাহলে যে উত্তরটা পাবো সেটাই ইনফিনিটিভ ফ্রেজের মধ্যে পড়বে। যেমন একটা উদাহরণ দেখা যাক, হি ইজ রানিং ফাস্ট টু ক্যাচ দ্য বাস। তো এখানে কাজটি কেন হচ্ছে, মানে সে কেন করছে বা কিসের জন্য করছে? বাসটিকে ধরার জন্য করছে। তার মানে এই অংশটা কি হয়ে যাবে? ইনফিনিটিভ ফ্রেজের মধ্যে পড়বে। এরপরে অ্যাপোজিটিভ ফ্রেজ কি করে বুঝবো? যদি একটি নাউন বা নাউন ফ্রেজ থাকে যা আরেকটি নাউন বা প্রোনাউনের পাশে বসে সেটাকে ব্যাখ্যা করে বা বিস্তারিত জানায়, তাহলে ওই অংশটি অ্যাপোজিটিভ ফ্রেজের মধ্যে পড়ে। এটা কতকটা অ্যাডজেক্টিভের মতন কাজ করে, কিন্তু এখানে নাউন ব্যবহার করা হয়, তাই এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ নয়, কিন্তু এটা হচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজ, যেহেতু এখানে নাউন ব্যবহার করা হয়। যেমন এক্সাম্পলে দেখা যাক, মাই ব্রাদার
এ গ্রেট ফুটবলার লিভস অ্যাব্রড। এখানে লক্ষ্য করো মাই ব্রাদার হচ্ছে নাউন, যে নাউনটার সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য এখানে নাউন ফ্রেজ এসছে, যেটা হচ্ছে এ গ্রেট ফুটবলার। তো এই অংশটা হচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজের মধ্যে পড়বে। এবং শেষমেশ ইন্টারজেকশন ফ্রেজ, এটি হচ্ছে এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ থাকে যা হঠাৎ কোনো অনুভব, আবেগ বা বিস্ময় বা প্রতিক্রিয়া প্রকাশ করে। এটি সাধারণত বাক্যের মূল গঠন থেকে আলাদা থাকে। যেমন আমরা পড়েছিলাম গুড গ্রিফ আই ফরগেট মাই ওয়ালেট অ্যাট হোম। তো এখানে গুড গ্রিফ যেটা আছে দেখো সেন্টেন্স থেকে আলাদা আছে এবং এটা এমন একটি শব্দগুচ্ছ যেটা হঠাৎ অনুভব বা আবেগ বা বিস্ময়ের প্রকাশ করছে, তাই এটা ইন্টারজেকশন ফ্রেজের মধ্যে পড়বে। তাহলে আশা করছি তোমরা ফ্রেজ কি সেটা বুঝতে পারলে এবং ফ্রেজকে কতটা টাইপে ভাগ করা হয় সেগুলো তোমরা ডিটেলসে বুঝতে পারলে। এবার আসা যাক ক্লজ কি বা হোয়াট ইজ এ ক্লজ সেই বিষয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমত ক্লজও হচ্ছে একটি গ্রুপ অফ ওয়ার্ডস, মানে এটিও ফ্রেজের মতন একটি গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু এখানে সাবজেক্ট অর্থাৎ যে কর্তা হয় বা যার সম্বন্ধে সেন্টেন্সে বলা হয় সেটি থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব অর্থাৎ সাবজেক্ট যেটি করে সেটা থাকবে। অর্থাৎ ক্লজ এবং ফ্রেজের মধ্যে মূল পার্থক্য হচ্ছে ফ্রেজের মধ্যে সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন থাকে না, কিন্তু ক্লজের মধ্যে সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন থাকবে। যেমন কিছু এক্সাম্পল দিয়ে বোঝা যাক, লেখা আছে সি সিংস, এখানে সি হচ্ছে সাবজেক্ট মানে যার সম্বন্ধে বলা হচ্ছে বা যে কর্তা, এবং সিংস মানে হচ্ছে সাবজেক্ট যেটি করছে অর্থাৎ ফাইনাইট ভার্ব। তো এখানে সিংস মানে গান গাইছে, সে গান গাইছে। তো এই যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের, এটাই হচ্ছে একটি ক্লজ। ঠিক একইভাবে হি ইজ রিডিং, এখানে হি হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট মানে যার সম্বন্ধে বলা হচ্ছে বা যে কাজটি করছে, এবং ইজ রিডিং এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এখানে সাবজেক্ট যে কাজটি করছে সেই সম্বন্ধে বলা হচ্ছে, সে কি করছে, সে পড়ছে। তো এখানেও দেখো নাউন এবং ভার্বের অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের যে কম্বিনেশন তৈরি হচ্ছে এটাকেই আমরা ক্লজ বলবো। এছাড়া দে প্লেড ফুটবল, এখানে দেখো দে হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, প্লেড হচ্ছে খেলছিল বা খেলা করছিল অর্থাৎ সাবজেক্ট যে কাজটা করছিল, তো এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব এবং তারা কি খেলছিল, ফুটবল। তো এটা হচ্ছে এই ভার্বের অবজেক্ট। খেয়াল রাখবে কেবলমাত্র দুটি পার্টস অফ স্পিচ সেন্টেন্সের মধ্যে অবজেক্ট নিতে পারে। এক প্রথমত ভার্ব তার নিজের অবজেক্ট নিতে পারে এবং দ্বিতীয় হচ্ছে প্রিপোজিশন তার অবজেক্ট নিতে পারে, যেটা আমরা এর আগে যখন ফ্রেজ পড়ছিলাম তখন দেখেছিলাম যে প্রিপোজিশনের সাথে প্রিপোজিশনের অবজেক্ট যায়। এছাড়া হোয়েন সি ফিলস হ্যাপি, এখানে লক্ষ্য করো হোয়েন সি ফিলস হ্যাপি এখানের মধ্যেও সাবজেক্ট আছে সি, যে যার সম্বন্ধে বলা হচ্ছে এবং সে কি করছে বা সে তার বর্তমান অবস্থা কি, দেখো লেখা আছে ফাইনাইট ভার্ব কোনটাকে বলা হয়, যে হোয়াট দ্য সাবজেক্ট ডাজ মানে সাবজেক্ট যেটা করে, অর ইজ অথবা সাবজেক্ট যেটা হয় মানে সাবজেক্টের বর্তমান অবস্থা, সে কি অবস্থায় আছে, সি ফিলস হ্যাপি মানে সে ভালো অনুভব করছে বা খুশি অনুভব করছে। তো এটাও একটা ফাইনাইট ভার্বের মধ্যে পড়বে। এবার লক্ষ্য করো এখানে প্রথম যে সেন্টেন্সটা আমরা দেখলাম এখানে কিন্তু কোনো অবজেক্ট ছিল না, দ্বিতীয় সেন্টেন্সেও কোনো অবজেক্ট ছিল না, তৃতীয় সেন্টেন্সে অবজেক্ট আছে, আবার চতুর্থ সেন্টেন্স দেখো এই তিনটে সেন্টেন্স দেখো, এই তিনটে সেন্টেন্সের মিনিং কমপ্লিট হচ্ছে। সি সিংস সে গান গাইছে এবং হি ইজ রিডিং মানে সে পড়ছে, এগুলো একটা কমপ্লিট অর্থ দিচ্ছে এবং তার সাথে একটি কমপ্লিট ধারণা দিচ্ছে। সেমভাবে দে প্লেড ফুটবল তারা ফুটবল খেলছে, এটাও একটা কমপ্লিট ধারণা দিচ্ছে। তারপরে কিন্তু এখানে দেখো হোয়েন সি ফিলস হ্যাপি যখন সে ভালো অনুভব করে, এখানেও তো সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে কিন্তু এর মানেটা যেটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ ধারণা দিচ্ছে না, অর্থ দিচ্ছে ঠিকই কিন্তু সম্পূর্ণ ধারণা দিচ্ছে না যে যখন সে খুশি হয় মানে কি, কখন খুশি হয় বা এর একটা কমপ্লিট সেন্স যেটা যে এই কারণে সে খুশি হয় সেটা কিন্তু এখানে বলছে না।
অর্থাৎ আমরা বলতে পারি ক্লজ মানে হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন, যার একটা অর্থ তো থাকবে, তার সাথে একটা সম্পূর্ণ অথবা অসম্পূর্ণ ধারণা থাকবে। যেমন এক্ষেত্রে সম্পূর্ণ ধারণা ছিল, এক্ষেত্রে অসম্পূর্ণ একটা ধারণা দিচ্ছে, মানে সেন্টেন্সটা যেন কমপ্লিট হচ্ছে না। আমরা এটাও বলতে পারি অর্থাৎ যখন এর সাথে অবজেক্ট বা বিভিন্ন ধরনের ফ্রেজ যুক্ত হয় তখন একটি সেন্টেন্স বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করতে পারে যার সম্পূর্ণ ধারণা বা এ কমপ্লিট থট থাকে। যেমনটা এখানে লক্ষ্য করো, যখন এই ভার্বের সাথে তার অবজেক্ট যুক্ত হচ্ছে তখন কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি হচ্ছে। এই দেখো, দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলছিল, এটা একটা কমপ্লিট ধারণা দিচ্ছে। এখানে এমন কোনো জিনিস নেই যেটা বোঝা যাচ্ছে না বা আমি যাকে বলতে চাইছি সে বুঝতে পারবে না। আমি যদি কাউকে বলি দে প্লেড ফুটবল, তাহলে সে অবশ্যই বুঝতে পারবে যে আমি বলতে চাইছি তারা ফুটবল খেলছে। কিন্তু আমি যদি কাউকে বলি হোয়েন সে ফিলস হ্যাপি, যখন সে খুশি অনুভব করেছিল, শুধু এতটুকু বলেই যদি আমি থেমে যাই তাহলে সামনের ব্যক্তি বুঝতে পারবে না আমার মনের ধারণাটা কি, অর্থাৎ আমার মনের অসম্পূর্ণ ধারণা সামনের ব্যক্তির কাছে যাচ্ছে। যেমন কিছু এক্সাম্পল দেখা যাক। এখানে প্রথমে আমরা ফ্রেজ নিয়েছি এবং ফ্রেজটাকে একটি ক্লজে কনভার্ট করেছি। লক্ষ্য করো, টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, এটা আমরা আগের স্লাইডে পড়েছিলাম যে এটা হচ্ছে একটা ফ্রেজ, কারণ এখানে ভার্ব এবং সাবজেক্টের কম্বিনেশন নেই। এখানে টু ট্রাভেল এটা ইনফিনিটিভ বোঝাচ্ছে এবং তারপরে দ্য ওয়ার্ল্ড যেটা আছে সেটা এক্সট্রা ইনফরমেশন বা মডিফায়ার বলতে পারো। তো এই যে কম্বিনেশনটা, এটার মধ্যে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন নেই, তাই এটা একটা ফ্রেজ। এবার লক্ষ্য করো, আই লাভ টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, এখানে আই লাভ কথাটি অ্যাড করা হয়েছে। আই হচ্ছে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, মানে যার সম্বন্ধে বলা হচ্ছে, এবং সে কি করতে ভালোবাসে, সে ঘুরতে ভালোবাসে। এখানে লাভ মানে হচ্ছে ভালোবাসে, তো এটা তার বর্তমান স্টেট বোঝাচ্ছে, তার অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে একটা ফাইনাইট ভার্ব। আর যদি আমরা এই দুটোকে আমাদের আগের ফ্রেজটির সাথে যুক্ত করি তাহলে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি হচ্ছে বা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হচ্ছে। ওই জন্য দেখো আমি এখানে বললাম যে যখন এর সাথে মানে এই সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশনের সাথে অবজেক্ট যুক্ত করা হয় অথবা বিভিন্ন ধরনের ফ্রেজ যুক্ত করা হয়, যেমন এখানে এটা ফ্রেজ ছিল, এটা যদি আমি এই সাবজেক্ট আর ভার্বের সাথে যুক্ত করি তাহলে সেটা কি করে, সেটা একটা সেন্টেন্স তৈরি করে বা এটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। যখন আমরা ক্লজের প্রকারভেদ দেখব তখন দেখতে পাবো যে দুটি ক্লজ হয়, ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট, সেটা আমরা পরের স্লাইডে আলোচনা করছি। আপাতত আমরা কি বুঝতে পারলাম যে অবজেক্ট, বিভিন্ন ধরনের ফ্রেজ এবং বিভিন্ন মডিফায়ার যুক্ত করে আমরা যে কোনো একটা ক্লজকে কমপ্লিট সেন্টেন্সে কনভার্ট করতে পারি। সেরমভাবে এখানে দেখো লেখা আছে হোয়েন শি ফিলস হ্যাপি, যখন সে খুশি অনুভব করেছিল। আমরা দেখছিলাম যে এটা সম্পূর্ণ ধারণা দিচ্ছিল না, অর্থাৎ এটা ইনকমপ্লিট সেন্স দেখাচ্ছিল। কিন্তু যখন আমি এর পরে যুক্ত করব সি সিংস, দেখো লক্ষ্য করো, হোয়েন শি ফিলস হ্যাপি শি সিংস, যখন সে খুশি অনুভব করতো সে গাইতো, এটা একটা কমপ্লিট সেন্স দিচ্ছে, অর্থাৎ এটা একটা সেন্টেন্স তৈরি হচ্ছে বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ক্লজের সাথে আমরা এক্সট্রা করে কোনো কিছু জিনিস অ্যাড করতে পারি, সেটা অবজেক্ট হতে পারে, ফ্রেজ হতে পারে কিংবা অন্যান্য মডিফায়ারও হতে পারে। এভাবে যদি দেখা যায় তাহলে আমরা বলতে পারি যে ক্লজকে দুটি ভাগে ভাগ করা হয় বা ক্লজের দুটি প্রধান ধরন আছে। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, যেটাকে নির্ভরশীল উপবাক্য বলা হয়। এটি হলো এমন এক ধরনের ক্লজ যার একটি অর্থ থাকলেও সম্পূর্ণ ধারণা দিতে পারে না, একটা অস্পষ্ট ধারণা দিয়ে থাকে। এটি অন্য একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ওপর নির্ভর করে সম্পূর্ণ ধারণা তৈরি করতে পারে। এর মানে কি? এর মানে হচ্ছে সামনের যে ব্যক্তি থাকবে, তুমি যদি তাকে একটি ডিপেন্ডেন্ট ক্লজ বলো তাহলে সে বুঝতে তো পারবে যে তুমি কি বলতে চাইছো, কিন্তু তোমার কথার সম্পূর্ণ ধারণা পাবে না। যেমন দেখো, যদি আমি কাউকে বলি বিকজ হি ওয়াজ টায়ার্ড, কারণ সে দুর্বল ছিল, যদি আমি এতটুকু বলি সামনের ব্যক্তি বুঝতেই পারবে না যে কেন সে দুর্বল ছিল। সেরকম ভাবে হোয়েন আই অ্যারাইভড অ্যাট স্কুল, যখন আমি স্কুলে গেছিলাম, এটা বললেও সামনের ব্যক্তি বুঝতে পারবে না যে যখন আমি স্কুলে গেছিলাম মানেটা কি, সম্পূর্ণ ধারণা দিচ্ছে না। দেখো সেরকমই অলদো ইট ওয়াজ রেনিং, যদিও তখন বৃষ্টি হচ্ছিল, এটাও দেখো একটা কমপ্লিট সেন্স দিচ্ছে না। যদিও বৃষ্টি হচ্ছিল তার মানে কি, তোকে একটা কমপ্লিট সেন্স আসছে না। সেরকমই ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, এখানেও লক্ষ্য করো দেখো কমপ্লিট সেন্স দিচ্ছে না।
এখান থেকে আর একটা জিনিস লক্ষ্য করতে পারো, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে যদি আমরা এই যে শুরুর যে ওয়ার্ডগুলো বিকজ, হোয়েন, অলদো, ইফ, অর্থাৎ এই হলুদ অংশগুলো যদি আমরা এই ডিপেন্ডেন্ট ক্লজ থেকে সরিয়ে দিই তাহলে দেখো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হচ্ছে। যদি আমি বিকজটা সরিয়ে দিই তাহলে কি পড়ে থাকছে, হি ওয়াজ টায়ার্ড, তো সে দুর্বল ছিল, তার মানে এটা একটা কমপ্লিট সেন্স দিচ্ছে। সেরকমই হোয়েন আই অ্যারাইভড অ্যাট স্কুল থেকে যদি আমরা হোয়েনটাকে সরিয়ে দিই, আই অ্যারাইভড অ্যাট স্কুল, আমি স্কুলে পৌঁছেছিলাম, এটাও একটা কমপ্লিট সেন্স দিচ্ছে। অলদো ইট ওয়াজ রেনিং, যদি আমি অলদোটাকে সরিয়ে দিই ইট ওয়াজ রেনিং পড়ে থাকবে, তাহলে এটাও একটা কমপ্লিট সেন্স দিচ্ছে যে এখন তখন বৃষ্টি হচ্ছিল। সেরকমই ইফ ইউ স্টাডি হার্ড, যদি আমি ইফটাকে সরিয়ে দিই ইউ স্টাডি হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো, তো এটাও একটা কমপ্লিট সেন্স দিচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি যে ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যে এই হলুদ অংশগুলো আছে এগুলো যদি সরিয়ে দিই তাহলে আমরা সেটাকে সহজে ইন্ডিপেন্ডেন্ট ক্লজে তৈরি করতে পারি। এবার দেখা যাক ক্লজের যে আরেকটি প্রকার থাকে সেটিতে, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ স্বাধীন ক্লজ যেটাকে বলা হয়। এটা হলো এমন এক ধরনের ক্লজ যার যেমন অর্থ স্পষ্ট তেমন ধারণাও স্পষ্ট, অর্থাৎ আমরা বলতে পারি এটা হচ্ছে একটি কমপ্লিট সেন্টেন্স। মানে এই ক্লজটি পড়ে সামনের ব্যক্তির যেমন অর্থ স্পষ্ট হবে তেমন সামনের ব্যক্তির ধারণাও স্পষ্ট হবে যে তুমি কি বলতে চাইছো। মানে এটি আর অন্য কোনো ক্লজ লাগে না, সাহায্যের জন্য আর অন্য কোনো ক্লজ লাগে না, এটা ইন্ডিপেন্ডেন্টভাবে একটা সেন্টেন্সে বসতে পারে বা একটা সেন্টেন্স তৈরি করতে পারে এবং তুমি কি বলতে চাইছো তার সম্পূর্ণ ধারণা ও মনের ভাব সামনের ব্যক্তি বুঝে যাবে। যেমন এক্সাম্পল দেখো, হি ওয়েন্ট টু বেড আর্লি, সে বিছানায় তাড়াতাড়ি যায়, তো এর মানে কি সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তো এটা একটা কমপ্লিট সেন্স দিচ্ছে। এরপর দ্য ক্লাস হ্যাড অলরেডি স্টার্টেড, মানে ক্লাসটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এটাও একটা কমপ্লিট সেন্স দিচ্ছে। উই ওয়েন্ট টু মার্কেট, আমরা মার্কেটে গেছিলাম, তো এটাও একটা কমপ্লিট সেন্স দিচ্ছে। সেরকমই ইউ উইল পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় সফল হবে, এটাও একটি সম্পূর্ণ অর্থ ও ধারণা দিচ্ছে। এবং এগুলোর শুরুতেই যদি আমরা কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন জয়েন করি তাহলে সেটাই একটা ডিপেন্ডেন্ট ক্লজে কনভার্ট হয়ে যায়, যেমন এর আগের ক্ষেত্রে হয়েছিল। দেখো এই যে বিকজ, এই যে হোয়েন, এই যে অলদো, ইফ, এগুলো সব হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেটা আমরা যখন কনজাংশন চ্যাপ্টার পড়বো তখন খুব ভালোভাবে বুঝতে পারবো। চলো এবার দেখা যাক ডিপেন্ডেন্ট ক্লজ কিভাবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ওপর নির্ভর করে সম্পূর্ণ অর্থ ও ধারণাযুক্ত সেন্টেন্স তৈরি করে। যেমন আমরা আগেই দেখেছিলাম বিকজ হি ওয়াজ টায়ার্ড, এবং তারপরে যদি আমরা এটা অ্যাড করি হি ওয়েন্ট টু বেড আর্লি, এর মানে কি দাঁড়াবে, কারণ সে ক্লান্ত ছিল সেজন্য সে তাড়াতাড়ি ঘুমাতে গেল। বা এটাকে আমরা ঘুরিয়েও লিখতে পারি হি ওয়েন্ট টু বেড আর্লি বিকজ হি ওয়াজ টায়ার্ড, সে বিছানায় গেছিল তাড়াতাড়ি কারণ সে দুর্বল ছিল। এরপর দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে হোয়েন আই অ্যারাইভড অ্যাট স্কুল, যখন আমি স্কুলে পৌঁছেছিলাম বা আমার স্কুলে পৌঁছানোর পর দ্য ক্লাস হ্যাড অলরেডি স্টার্টেড, ক্লাসটি ইতিমধ্যে শুরু হয়ে গেছিল। এটাকেও আমরা ঘুরিয়ে লিখতে পারি দ্য ক্লাস হ্যাড অলরেডি স্টার্টেড হোয়েন আই অ্যারাইভড অ্যাট স্কুল। সেমভাবে অলদো ইট ওয়াজ রেনিং উই ওয়েন্ট টু দ্য মার্কেট, যদিও বৃষ্টি হচ্ছিল তবুও আমরা বাজারে গিয়েছিলাম। তো লক্ষ্য করো এখানে প্রথম যে গ্রুপ অফ ওয়ার্ডসগুলো আছে সেগুলো সব হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এর পরে যে গ্রুপ অফ ওয়ার্ডসগুলো আছে সেগুলো সব হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিছু নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো এই যে জিনিসগুলো এগুলো জয়নিংয়ে ব্যবহার করা হয়। যখন তোমরা জয়নিং করো এই বিকজ, হোয়েন, অলদো এগুলো ইউজ করেই করো। তার মানে আমরা যদি ক্লজ, ফ্রেজ এবং সেন্টেন্স এই তিনটে টপিককে খুব ভালো করে বুঝে নিই তাহলে আমরা কিন্তু জয়নিংকে খুব সহজেই বুঝতে পারবো এবং করতে পারবো। চলো এরপর দেখা যাক হোয়াট ইজ এ সেন্টেন্স বা সেন্টেন্স কি। একটি সেন্টেন্স হলো কিছু শব্দ অর্থাৎ ওয়ার্ডের সমষ্টি যারা পাশাপাশি সঠিকভাবে বসে তোমার মনের ভাবের সঠিক অর্থ ও ধারণা দিতে পারবে। এর মানে কি, এর মানে হলো একটি সেন্টেন্স সবসময় একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে, এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজে আমরা কি দেখেছিলাম যে তার মধ্যে সবসময় একটি সাবজেক্ট থাকবে, মানে যে কাজটি করছে বা যার সম্বন্ধে সেন্টেন্সে বলা হচ্ছে। এছাড়া একটি ফাইনাইট ভার্ব থাকবে, অর্থাৎ সাবজেক্ট যে কাজটি করছে বা সাবজেক্ট যে অবস্থায় আছে সেটা বোঝাবে। এছাড়া বেশিরভাগ সময় এগুলির সাথে কিছু অ্যাডিশনাল এলিমেন্ট অর্থাৎ অবজেক্ট, মডিফায়ার, ফ্রেজ, ডিপেন্ডেন্ট ক্লজ এই সমস্ত কিছু যুক্ত হয়ে থাকে। যেমন আমরা এর আগের সেন্টেন্সগুলিতে দেখেছিলাম যে কিছু এক্সট্রা জিনিস
সেন্টেন্সগুলো যুক্ত হয়ে থাকে। যেমন আমরা ফ্রেজকে যুক্ত করেছিলাম, কিছু কিছু জায়গায় ক্লজকে যুক্ত করেছিলাম, যেমন এখানে ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত হয়েছিল। তো এরকমই একটা সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে সাবজেক্টও যেমন লাগবে, তার সাথে ফাইনাইট ভার্ব অবশ্যই লাগবে। এছাড়া বেশিরভাগ সময় আমরা একটা সেন্টেন্সের মধ্যে আরও কিছু জিনিস লক্ষ্য করতে পারবো, যেমন অবজেক্ট, মডিফায়ার্স, ফ্রেজ, ডিপেন্ডেন্ট ক্লজ এগুলো। এছাড়া মনে রাখবে যে একটি সেন্টেন্স সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় এবং সেন্টেন্সটির শেষে পাংচুয়েশন মার্ক হিসাবে ফুল স্টপ, কোশ্চেন মার্ক এবং এক্সক্লামেশন মার্ক এগুলি থাকবে। এবার কিছু উদাহরণ দেখা যাক যে একটা সেন্টেন্স কীরকমভাবে তৈরি হয়। আমি দেখো একদম বেসিক থেকে যে ফ্রেজ পড়েছিলাম সেখান থেকে আপ টু সেন্টেন্স তৈরি করা পর্যন্ত তোমাদের দেখাচ্ছি। যেমন ইন দ্য গার্ডেন, এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, আমরা পড়েছিলাম। এটার সাথে যদি আমরা এরকমভাবে লিখি বিকজ দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং ইন দ্য গার্ডেন, এটা হয়ে যাবে কি একটা ডিপেন্ডেন্ট ক্লজ, যেহেতু এর শুরুতে বিকজ দেওয়া আছে, যেহেতু ছেলেরা খেলছিল বাগানে। আবার লক্ষ্য করো যদি আমরা এই বিকজটাকে সরিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং ইন দ্য গার্ডেন, মানে ছেলেগুলি বাগানে খেলছিল, তখন এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাবে। এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরও লিখে দিয়েছি যে এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হচ্ছে দ্য চিলড্রেন, যেহেতু সেন্টেন্সে চিলড্রেনের সম্বন্ধেই বলা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে চিলড্রেনরা কি করছে, তারা খেলছিল, তো এটা হয়ে যাবে একটা ফাইনাইট ভার্ব। এছাড়া কিছু মডিফায়ার বা ফ্রেজ ব্যবহার করা হয়েছিল, যেমন প্রিপোজিশনাল ফ্রেজ ইন দ্য গার্ডেন। কিন্তু যদি আমরা এই ডিপেন্ডেন্ট ক্লজটিকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত করে দিই তাহলেও একটা সেন্টেন্স তৈরি হয়। যেমন এখানে লক্ষ্য করো বিকজ দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং ইন দ্য গার্ডেন দে ডিডেন্ট হিয়ার দ্য বেল, যেহেতু বাচ্চারা বাগানে খেলছিল তাই তারা বেলের শব্দ শুনতে পায়নি। তাহলে এটাও একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি হলো। এর মধ্যে যেমন ফ্রেজ আছে তেমন ডিপেন্ডেন্ট ক্লজও আছে আর তেমন ইন্ডিপেন্ডেন্ট ক্লজও আছে। আশা করছি তোমরা বুঝতে পারলে। আরও কিছু উদাহরণ আমি তোমাদের দিচ্ছি যাতে এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। লক্ষ্য করো টু উইন দ্য গেম, এটা হচ্ছে একটা ইনফিনিটিভ ফ্রেজ যেটা আমরা আগেই পড়েছিলাম, এবং এর সাথে যদি আমরা এরকম অ্যাড করি হি প্র্যাকটিসড হার্ড টু উইন দ্য গেম, এর মধ্যে কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন নেই আর এটা একটা কমপ্লিট সেন্স দিচ্ছে। এর মধ্যে সাবজেক্টও আছে, ভার্বও আছে, এই দুটো কম্বিনেশন তৈরি হয়েছে। আবার ধরো তোমাদের একটা ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে দিল অলদো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে দুর্বল ছিল। এবার আমাদের জয়নিং করতে বললো, তো আমরা কি করব, আগে প্রথমে দেখো ডিপেন্ডেন্ট ক্লজটা লিখলাম অলদো হি ওয়াজ টায়ার্ড হি প্র্যাকটিস হার্ড টু উইন দ্য গেম, এটা একটা কি হয়ে গেল, কমপ্লিট সেন্টেন্স তৈরি হয়ে গেল। এরপরে দেখো এ স্মার্ট গার্ল, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। ডিউরিং দ্য এমার্জেন্সি, এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এ স্মার্ট গার্ল হেল্পড মি, এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর হু নিউ ফার্স্ট এড, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে যদি আমরা এই সমস্ত জিনিসগুলোকে, এই সমস্ত সেন্টেন্সের পার্টগুলোকে যদি পরপর সাজিয়ে জয়েন করি কি তৈরি হবে, এ স্মার্ট গার্ল, এই যে প্রথমের নাউন ফ্রেজ, হু নিউ দ্য ফার্স্ট এড, যে এই ফার্স্ট এড সম্বন্ধে জানতো, হেল্প মি, আমাকে সাহায্য করেছিল। এ দেখো এ স্মার্ট গার্ল হেল্প মি, এ স্মার্ট গার্ল তো এখানে আগে চলে এসছে, তাই জন্য হেল্প মিটা এখানে এলো। তারপরে আসছে যে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ ডিউরিং দ্য এমার্জেন্সি। তাহলে সেন্টেন্সটা এরকমভাবে আমরা গুছিয়ে লিখতে পারি। আর এই জিনিসগুলো তোমরা জয়নিংয়েও দেখবে যে এখানে সেন্টেন্সের সাবজেক্ট একজন আছে, এ স্মার্ট গার্ল, এবং এখানেও দেখো নাউন ফ্রেজ হিসেবে স্মার্ট গার্লটিকেই ব্যবহার করা হচ্ছে। তো ওই দুটোর জন্যই এখানে দেখো সাবজেক্টটি কমনে যাচ্ছে এবং তারপর এখানে ওই দুটি পার্টকে জয়েন করা হচ্ছে। আরেকটা এক্সাম্পল দেখা যাক, উইথ গ্রেট কেয়ার, এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারো বা আবার অ্যাডভার্ব ফ্রেজও বলতে পারো, দুটো হিসাবেই ব্যবহার হতে পারে। এছাড়া সি পেন্টেড দ্য পিকচার উইথ গ্রেট কেয়ার, এখানে এই যে উইথ গ্রেট কেয়ারটাই আমি অ্যাড করলাম এবং একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করলাম। এছাড়া যদি তোমাদের আরও একটা ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে দেয়, সিন্স ইট ওয়াজ এ গিফট, যেহেতু এটি একটি গিফট ছিল তো এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাবে। তো এই তিনটে জিনিসকে যদি আমরা জয়েন করি তাহলে কি হবে, সিন্স ইট ওয়াজ এ গিফট, যেহেতু এটি একটি গিফট ছিল, সি পেন্টেড দ্য পিকচার, সে পিকচারটিকে এঁকেছিল উইথ গ্রেট কেয়ার, খুব সতর্কভাবে। আর একটা লাস্ট উদাহরণ নেওয়া যাক, আফটার দ্য ম্যাচ, এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। দে সেলিব্রেট আফটার দ্য ম্যাচ, এটা হয়ে যাবে এক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এন্ডেড
এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, জয়ফুলি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তো এবার দেখো তোমাদের ফাইনাইট ভার্ব এক্সট্রা করে একটা দিল, একটা করে অ্যাডভার্ব দিল। তো এই সমস্ত জিনিসগুলোকে যদি আমরা জয়েন করি কি দাঁড়াবে? দে সেলিব্রেট। এবার কিভাবে সেলিব্রেট করেছিল সেটা অ্যাডভার্ব দিয়ে বোঝাতে পারবো। তো দে সেলিব্রেট জয়ফুলি এটা হয়ে গেল। এরপর আমরা যোগ করব প্রিপোজিশনাল ফ্রেজ আফটার দ্য ম্যাচ, এবং শেষে যে এন্ডেডটা ছিল, ম্যাচটা শেষ হয়েছিল, তো ম্যাচ এন্ডেড এখানে হয়ে গেল। এটা একটা সেন্টেন্স। তো এভাবে আমরা সেন্টেন্সকে জয়েন করতে পারি, বা সেন্টেন্সের বিভিন্ন পার্ট, ফ্রেজ, ক্লজ, এইগুলোকে জয়েন করে একটা ভালো করে সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারি। তোমাদের প্র্যাকটিসের জন্য আমি এখানে 10টা এক্সারসাইজ দিয়েছি। আমি এখানে সমস্ত সেন্টেন্সের পার্টগুলোকে ছোট ছোট পার্টে ভেঙেছি এবং এলোমেলোভাবে দিয়েছি। তোমাদের কি করতে হবে? এই পার্টগুলোকে আইডেন্টিফাই করতে হবে কোনটা কোন পার্টের মধ্যে পড়বে, অর্থাৎ এটা তোমার ফ্রেজের মধ্যে পড়ছে, এটা তোমার ফ্রেজের মধ্যে পড়ছে, কোন ফ্রেজের মধ্যে পড়ছে সেটাও তোমরা লিখতে পারো, এবং তারপর তোমরা এগুলোকে পারফেক্টভাবে সাজাবে এবং একটা পারফেক্ট সেন্টেন্স তৈরি করবে। এই 10টি প্রশ্নের আনসার তোমরা আমায় কমেন্ট করে জানাতে পারো, আমি তার সঠিক উত্তরও কমেন্টে দিয়ে দেবো। তাহলে আশা করছি তোমাদের আজকের ক্লাস বুঝতে কোনো অসুবিধা হয়নি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেবে, যাতে আমি ভবিষ্যতে এরকম ধরনের গ্রামার তোমাদের আরও সহজভাবে বোঝাতে পারি। এবং তার সাথে আমাদের স্টাডি জমজমাটি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমাদের মতন সুন্দর সুন্দর বন্ধুরা আমাদের সাথে জয়েন হতে পারে। এছাড়া বিভিন্ন গ্রুপেতে তোমরা শেয়ার করতে পারো, যাতে আরও তোমার বন্ধু বান্ধবরা আমাদের সাথে যুক্ত হতে পারে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।